হঠাৎ করেই ঢাকার রাজনীতিতে এমন কিছু সংকেত দেখা যাচ্ছে যেগুলোকে এখন আর রুটিন প্রশাসনিক পরিবর্তন বলে পাশ কাটানো যাচ্ছে না। একজন মন্ত্রীর দ্রুত পদত্যাগ, আরেকজনের ক্ষমতা কমে যাওয়ার জোর আলোচনা, তৃতীয় জনের বিরুদ্ধে বাড়তে থাকা চাপ, সবকিছু যদি একই সময়রেখায় মিলে যায় তাহলে প্রশ্ন একটাই, আসলে কি সরকার ভেতর থেকে বড় ধরনের শুদ্ধি অভিযানে নেমেছে? আর এখান থেকেই শুরু হচ্ছে আসল আলোচনা। বাংলাদেশের ক্ষমতার কাঠামোয় এই মুহূর্তে যে অস্বস্তি তৈরি হয়েছে তার কেন্দ্রে আছে তিনটি নাম: দীপেন দেওয়ান, শেখ রবিউল আলম এবং নুরুল হক নূর। বাইরে থেকে দেখলে ঘটনাগুলো আলাদা মনে হতে পারে, কিন্তু ভেতরের হিসাব যদি একসাথে ধরা হয় তাহলে ছবিটা অন্যরকম। তখন বিষয়টি দাঁড়ায় এটা শুধু ব্যক্তি পরিবর্তন নয়, বরং সরকার কিভাবে নিজের ভেতরের দুর্বল অংশগুলো কেটে ফেলতে চাইছে তার একটি পরীক্ষামূলক ধাপ। প্রথমে আসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের আকস্মিক পদত্যাগে। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে তিনি শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব চালিয়ে যেতে পারছিলেন না। পদত্যাগ পত্র দ্রুত গ্রহণ করা হয়েছে, কাগজে কলমে বিষয়টি এখানেই শেষ। কিন্তু রাজনীতিতে অনেক সময় আনুষ্ঠানিক কারণ আর প্রকৃত কারণ এক হয় না, কারণ যে মন্ত্রণালয়টি তিনি সামলাচ্ছিলেন সেটি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সংবেদনশীল পোর্টফোলিও। পার্বত্য চট্টগ্রাম এখন শুধু উন্নয়ন, শান্তি চুক্তি বা স্থানীয় প্রশাসনের প্রশ্নে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে সীমান্ত নিরাপত্তা, মিয়ানমারের অস্থিরতা, আরাকান আর্মির অগ্রগতি, শরণার্থী প্রবাহ, অস্ত্র ও মাদকের চলাচল এবং অভ্যন্তরীণ জাতিগত ভারসাম্য। এই জায়গায় একজন মন্ত্রীর ব্যর্থতা কেবল একটি মন্ত্রণালয়ের ব্যর্থতা না, এর প্রভাব নিরাপত্তা, কূটনীতি এবং কেন্দ্রীয় রাজনীতির উপর পড়ে। তাই বিশ্লেষকদের একাংশ বলছেন অসুস্থতা হয়তো কারণের একটি অংশ হতে পারে, কিন্তু পুরো ব্যাখ্যা নয়। প্রকৃত প্রশ্ন হলো, সরকার কি মনে করেছে পাহাড়ের বর্তমান বাস্তবতা সামলাতে আরো শক্ত, আরো দক্ষ, আরো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কাউকে দরকার? এরপর সামনে আসে আরো গুরুত্বপূর্ণ দিক। মিয়ানমারের ভেতরের সংঘাত এখন আর সীমান্তের ওপারের সমস্যা নয়। রাখাইন অঞ্চলের পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশের নীতি নির্ধারকদের সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। পার্বত্য চট্টগ্রামের ছোট একটি ভুলও বড় ধরনের নিরাপত্তা সমস্যায় রূপ নিতে পারে। সীমান্ত এলাকায় যে কোনো উত্তেজনা দ্রুত স্থানীয় রাজনীতি, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক মনোযোগের বিষয়ে পরিণত হয়। ফলে সরকার যদি এই মুহূর্তে সেখানে নেতৃত্ব বদল করে থাকে তাহলে ধরে নিতে হয় এটি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এর মধ্যে কৌশলগত হিসাব আছে। এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রতিটি সিদ্ধান্ত বহুস্তরীয়। স্থানীয় জনগোষ্ঠী কিভাবে নেবে, নিরাপত্তা বাহিনী কিভাবে কাজ করবে, প্রতিবেশী দেশ কিভাবে দেখবে, উন্নয়ন অংশীদাররা কি বার্তা পড়বে, সবকিছু একসাথে বিবেচনায় আসে। তাই দীপেন দেওয়ানের পদত্যাগকে ছোট করে দেখলে বড় ছবিটা ধরা পড়বে না। কিন্তু একই সময়ে আরেকটি সংকেত রাজনৈতিক তাপমাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। গুঞ্জন হচ্ছে একাধিক মেগা প্রকল্প ও অবকাঠামোগত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শেখ রবিউল আলমের ক্ষমতা কমানো হতে পারে। এই গুঞ্জনের উৎস শুধু একটি বেফাঁস মন্তব্য নয়, যদিও সেটি বড় কারণ হিসেবে আলোচনায় আছে। অভিযোগ হলো তিনি এমন ভাষায় কথা বলেছেন যা সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে চাঁদাবাজি ও সমঝোতা নিয়ে তার বক্তব্য জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এখানে রাজনৈতিক সমস্যা শুধু বক্তব্যের নয়, প্রতীকেরও। যে সরকার দুর্নীতি, সিন্ডিকেট আর দখলদার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জনসমর্থন পেতে চায়, সেই সরকারের একজন শক্তিশালী মন্ত্রী যদি উল্টো বার্তা দেন তাহলে পুরো রাজনৈতিক ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হয়। বিরোধীরা এটাকে অস্ত্র বানাবে, সাধারণ মানুষ এটাকে ভণ্ডামি বলবে, আর দলের ভেতরের প্রতিদ্বন্দ্বীরা এটাকে সুযোগ হিসেবে দেখবে। আর এই জায়গাটাই এখন সবচেয়ে বেশি আলোচনায়। শেখ রবিউল আলমকে ঘিরে আরেকটি বড় প্রশ্ন হলো ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ। যখন একজন ব্যক্তি সড়ক, সেতু, রেল বা বড় প্রকল্প নির্ভর একাধিক সেক্টরে দীর্ঘ সময় ধরে প্রভাবশালী থাকেন, তখন স্বাভাবিকভাবেই দলীয় অসন্তোষ তৈরি হয়। কারণ মন্ত্রিসভা শুধু প্রশাসনিক কাঠামো নয়, এটি ক্ষমতার ভারসাম্যের জায়গা। সেখানে একজনের হাতে অতিরিক্ত নিয়ন্ত্রণ থাকলে অন্য গোষ্ঠী, আঞ্চলিক লবি, এমনকি সম্ভাব্য মন্ত্রী প্রার্থী সবাই অস্বস্তিতে পড়ে। এই কারণেই নতুন 5 জনকে মন্ত্রিসভায় আনার আলোচনা গুরুত্ব পাচ্ছে। যদি সত্যিই নতুন মুখ আনা হয় তাহলে সেটি 2 ধরনের বার্তা দেবে। প্রথমত, সরকার জনসন্তোষ কমাতে কিছু মুখ বদলাচ্ছে। দ্বিতীয়ত, ভেতরের ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজানো হচ্ছে। অর্থাৎ এটি ইমেজ ম্যানেজমেন্ট এবং ইন্টারনাল ম্যানেজমেন্ট দুইয়ের মিশ্রণ। আপনার কি মনে হয় এটা শুধু কাকতালীয়, নাকি এখানে একসাথে জনমত, দলীয় অসন্তোষ আর প্রশাসনিক পুনর্বিন্যাস তিনটি হিসাবেই কাজ করছে? এখন আসি নুরুল হক নূরের প্রসঙ্গে। এই নামটি রাজনৈতিকভাবে আলাদা গুরুত্ব বহন করে।
কারণ তিনি রাজপথের রাজনীতি থেকে উঠে আসা মুখ, এক সময়ে ছাত্র আন্দোলনের প্রতীক ছিলেন, সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু ক্ষমতার ভেতরে ঢোকার পর তার সবচেয়ে বড় পরীক্ষা ছিল প্রতিবাদী পরিচয়কে প্রশাসনিক দক্ষতায় রূপ দেওয়া, আর সেখানেই গুঞ্জন অনুযায়ী তিনি পিছিয়ে পড়েছেন। এর আগে তাকে একটি মন্ত্রণালয় থেকে সরানো হয়েছিল, এমন বর্ণনা রাজনৈতিক মহলে ঘুরছে। এখন আবার শোনা যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তার অবস্থানও নড়বড়ে। কেন? অভিযোগের তালিকায় আছে প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম ঠেকাতে ব্যর্থতা এবং প্রবাসীদের স্বার্থ রক্ষায় প্রত্যাশিত সক্রিয়তা না দেখানো। এগুলোর সবই যাচাই সাপেক্ষ, কিন্তু অভিযোগগুলো যে রাজনৈতিক চাপ তৈরি করেছে সেটা স্পষ্ট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গুরুত্ব এখানে বিশেষভাবে উল্লেখ করা দরকার। বাংলাদেশের অর্থনীতির রেমিটেন্স এখন জীবন রেখার মতো। ডলার সংকট, আমদানি ব্যয়, মূল্যস্ফীতি সবকিছুর মধ্যে প্রবাসী আয় স্থিতিশীল না থাকলে রাষ্ট্রীয় অর্থনীতি আরও চাপে পড়ে। ফলে এই মন্ত্রণালয়ে দুর্বলতা থাকলে সেটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, অর্থনৈতিক ঝুঁকিও। বাংলাদেশের রাজনীতিতে এটি বড় পরিবর্তনের ইঙ্গিত, কারণ প্রচলিত সংস্কৃতিতে অনেক সময় মন্ত্রীরা দায়িত্বে থাকেন রাজনৈতিক ভারসাম্যের কারণে, কাজের দক্ষতার কারণে নয়। কিন্তু এখন যদি নিয়মিত মূল্যায়ন, অভিযোগ পর্যালোচনা, মাঠ পর্যায়ের রিপোর্ট এবং কার্যকারিতা ভিত্তিক সিদ্ধান্ত শুরু হয়, তাহলে মন্ত্রিসভা পরিচালনার ধরনই বদলে যেতে পারে। অবশ্য এখানে সংশয়ও আছে, এই ধরনের মনিটরিং কি সত্যি জবাবদিহির জন্য নাকি ভিন্নমত নিয়ন্ত্রণের জন্য? দক্ষতা যাচাইয়ের নামে কি রাজনৈতিক কেন্দ্র আরো শক্তিশালী হচ্ছে, নাকি সত্যি এটি দুর্নীতির তদবির, ঠিকাদারি সিন্ডিকেট এবং দলীয় প্রভাবের বিরুদ্ধে অভিযান? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পরিষ্কার নয়। জনগণের প্রতিক্রিয়াও এখানে গুরুত্বপূর্ণ, কারণ দেশে যখন মূল্যস্ফীতি বাড়ে, বাজারে চাপ থাকে, ডলারের সমস্যার সামনে আসে, তখন মানুষ মন্ত্রীদের বক্তব্য নয়, ফলাফল দেখতে চায়। তারা দেখতে চায় চাঁদাবাজি কমলো কিনা, প্রবাসীরা সেবা পেল কিনা, বড় প্রকল্পে অনিয়ম কমলো কিনা, পাহাড়ে স্থিতিশীলতা ফিরল কিনা। অর্থাৎ মন্ত্রিসভা পুনর্বিন্যাসের রাজনৈতিক লাভ তখনই হবে যখন এর বাস্তব ফল মানুষের জীবনে ধরা পড়বে। আর যদি ফল না আসে, তাহলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে, কারণ তখন মানুষ বলবে মুখ বদলাচ্ছে, পদ্ধতি বদলায়নি। এখন সবচেয়ে বড় বিশ্লেষণাত্মক প্রশ্ন হলো, সরকার কি রক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে গেছে? আমার পর্যবেক্ষণে ঘটনা প্রবাহ অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। কারণ এখানে শুধু বিতর্কিত মুখ সরানোর বিষয় নেই, এখানে বার্তা দেওয়া হচ্ছে যে ক্ষমতার কেন্দ্র এখন নিজ দলের ভেতরেও ছাড় দেবে না। তবে এর ঝুঁকি কম না। দলীয় রাজনীতিতে শুদ্ধি অভিযান চালানো সহজ, কিন্তু সেটাকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন। যাদের ক্ষমতা কমবে তারা নিশ্চুপ থাকবে না, যারা বাদ পড়বে তারা বিকল্প গোষ্ঠী বানাতে পারে। যারা এখনো টিকে আছে তারা আরো সতর্ক হবে, কিন্তু একই সাথে আরো প্রতিরোধীও হতে পারে। ফলে এই নীতি সরকারকে শক্তিশালীও করতে পারে, আবার ভেতরের অস্থিরতাও বাড়াতে পারে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি বাস্তব জবাবদিহির শুরু, নাকি নিয়ন্ত্রিত রাজনৈতিক বার্তা? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।